জোহার সরাসরি সমাজ নেতায়। আজকে যেমনটা আমরা জানিয়েছিলাম যে সরাসরি সমাজ নেতারা এই প্রোগ্রামটাতে আমরা যতজন সমাজ নেতা আছে উচ্চ শ্রেণীর তাদের প্রত্যেককে আমরা সমাজের মানুষের মনে যে প্রশ্নগুলো আছে সেগুলো জানার চেষ্টা করবো তাদের কাছ থেকে। তো আজকে আমাদের সঙ্গে আছে মুরুব্দার রাজেশ মাহাতো। জোহার দাদা। তো সবাইকে জোহার। আর আজকে উইলিতে অনেক দিনের ইচ্ছা ছিল আমার সঙ্গে বসে চর্চা করবে সমাজের মানুষের বিভিন্ন প্রশ্ন নিয়ে। তো আমি ব্যস্ততার জন্য সময় দিতে পারিনি বেচারিকে। খুবই ব্যস্ততার মধ্যে আমাদের ভূমিকাটা বুঝতেই পারছেন, আপনারা সবাই অবগত আছেন। তো আজকে এসছে, তো তবুও সে তাকে নামাতে হলে ঘন্টা দেয়, কারণ আমি চাটাকে নিয়ে গেছিলাম সেন্ট্রাল স্টেডিয়াম, তাকে সেখানে গেছিল, সেখান থেকে আবার এলাম। এখন মুড়ি খাওয়া হলো, অপুর হয়ে আছে, আমি আছি, অভিক হয়ে আছে, এখন বসেছি। তার কি প্রশ্ন আছে বলুক। তার তো প্রথম আমরা এটা জানার চেষ্টা করবো যে তুমি এক সময় ছাত্র রাজনীতি করেছো এবং মেন যে স্ট্রিম রাজনীতি রয়েছে তার সঙ্গে যুক্ত ছিল। তো এবং তার পরবর্তীকালে তুমি সমাজ আন্দোলনে এসেছো এবং সমাজ আন্দোলনে দীর্ঘকাল ধরে একটা লিডিং পজিশনে আছো। তো এই রাজনীতি আর সমাজনীতি এই দুটার মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে, নাকি দুটো একই সরলরেখায় চলে? তোমার দৃষ্টিভঙ্গিতে কি দেখেছো তুমি, তোমার অভিজ্ঞতা? এখন রাজনীতি সমাজনীতি দুটাতে এক জিনিস নাই, কিন্তু দুটাই কোথাও না কোথাও যোগসূত্র আছে। আর যেটা হচ্ছে আমার গল্প, যেটা আমি রাজনীতিতে ছিলাম ছাত্র অবস্থায়, মেদিনীপুর কলেজে যখন পড়তাম, তখন কিন্তু ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়নি। তখন ঝাড়খণ্ড মুভমেন্ট চলছে গোটা জঙ্গল মহল। আর ঝাড়খণ্ড মুভমেন্ট তখন আমি জিএসএফ ঝাড়খণ্ড স্টুডেন্টস ফেডারেশন করতাম, এবং ওই মেদিনীপুরে আমি ঝাড়খণ্ড জিএসএফ এর সভাপতি ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম 1 বছরের জন্য। খুব দ্রুত পরিবর্তন হতো। তো সেটা 1997 মেদিনীপুর কলেজ থেকেই আমি 93 ফার্স্ট ইয়ার, তখন থেকেই রাজনীতির সঙ্গে বিশেষ করে ঝাড়খণ্ড আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম। সমাজ আন্দোলনে কিন্তু পরে আসা, ছাত্র অবস্থায় কিন্তু ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, কারণ তখন বামফ্রন্টের শাসনকাল, সেই অবস্থায় আমাদেরকে আন্দোলন করতে হয়েছিল। ছাত্র আন্দোলনই মতো করতাম, এবং ঝাড়খণ্ডে মূল ঝাড়খণ্ডে আন্দোলন তাতেও ছিলাম, অংশগ্রহণ করেছি বহু জায়গায়, ওরকম কেস কাছারি হয়েছে। পরবর্তী পর্যায়ে যেটা সমাজ আন্দোলন, তখন সমাজের আন্দোলন সমাজ আন্দোলন সেবা তখন কি বলবো গড়ে ওঠেনি তখন। আমি শুধু পুলিশের ওই সময় করবো তীব্র আকার ধারণ করে অনুভব চর্চা হতো নিজের এসটি বিষয়টা নিয়ে। কিন্তু এখন যে পর্যায়ে রয়েছে বা যে স্টেজে রয়েছে সেরকমটা আমি তখন দেখিনি আর কি। তখন আমি লক্ষ্য করিনি যে আন্দোলন হচ্ছে এবং তীব্র আকারে ওটা বন্ধ হচ্ছে, অবরোধ হচ্ছে, দিল্লি যাওয়া হচ্ছে, কলকাতা যাওয়া হচ্ছে, ঘেরাও হচ্ছে, এগুলো তখন এই ধরনের কর্মসূচি অন্য সময় চর্চা হতো, বৈঠক হতো, মিটিং হতো। আচ্ছা আচ্ছা। তো দাদা আরেকটা জিনিস আমাদের জানার আছে যে তুমি একজন সিনিয়র লিডার। তো এই একজন সিনিয়র লিডার হিসাবে সমাজের কিছু পজিটিভ দিক যা তোমার দৃষ্টিতে ধরা পড়েছে এবং সমাজের কিছু নেগেটিভ দিক যা তোমার দৃষ্টিতে ধরা পড়েছে। না, এখন সিনিয়র লিডার তো বলছি ভাই, কিন্তু সিনিয়র আমাদের থেকেও আগে আমাদের অনেক অগ্রযাত্রা রয়েছে। কারণ অনেক সংগঠনে তো ছিল আগে, যেটা পূর্বাঞ্চল আদিবাসী পুলিশ সমাজ, আদিবাসী পুলিশ সমাজ, আরো অনেক সংগঠন ছিল। তো যারা কিন্তু আন্দোলনটাকে ধরে রেখেছিল, তারা কিন্তু আন্দোলনটা করেছিলেন। এই সমাজের যে বিভিন্ন ইস্যুগুলো ছিল তারা তখন চর্চা করতেন, এবং সেই চর্চা করতে হলে কিন্তু তাদের সেই ধরে রাখার জন্য কিন্তু আমরা ধরতে পারছি। কারণ আমরা তো শূন্য থেকে আমাদের আবির্ভাব হয়নি। আমাদের যারা অগ্রসর অনেক প্রণম্য ব্যক্তি আছেন, নাম বলতে গেলে অনেক লম্বা লিস্ট হয়ে যায়। তো তাদেরকে আমরা প্রণাম জানাই, শ্রদ্ধা জ্ঞাপন করি। তারা আন্দোলন করেছিলেন, তারা সমাজের জন্য ভাবেছিলেন। হ্যাঁ, আমরা তাদের উৎকর্ষী হিসাবে আজকে আমরা সেটাকে কন্টিনিউ করছি। আর এটা আমাদের শুরু নয়, পজিটিভ দিক কি দেখেছো আর নেগেটিভ দিক কি? না, পজিটিভ দিক বলতে গেলে পজিটিভ সমাজ মুভমেন্ট তো 3 রকমের হয়। মুভমেন্ট যেটা একরকম নয়, মুভমেন্ট হচ্ছে যেটা হচ্ছে যে সমাজ গঠনমূলক একটা হয়, হ্যাঁ, রিফরমেটিভ যেটা মুভমেন্ট হয়। আর একটা হচ্ছে সংস্কারমূলক হয়,
আর একটা যে স্পেসিফিক এজেন্ডা ভিত্তিক একটা আন্দোলন 3 রকম হবে। এটা আমার সবার নলেজ, আমার মেমতা আমি যেটা করি। তো রিফর্মেটিভ হচ্ছে সমাজ গঠনমূলক, যেমন সমাজের বিভিন্ন জিনিস যে আমাদের তাতেই যে ঢুকে পড়ে যায়, এগুলো কিন্তু অপ্রয়োজনীয়। ঠিক আছে, যেমন ব্রাহ্মণরা বলতে পারেন যে আমরা বিভিন্ন আমাদের আচার অনুষ্ঠানে আমরা প্রকৃতি পূজা সুতরাং আমাদের সেই জায়গা থেকে আমরা একটু মুক্ত হতে হবে। এটা 1000 বছরের একটা ইয়ে থেকে চলে এসেছে, আমরা উদ্যানত বসত হোক, কারো সাপ্রেশনে হোক, এবং আমাদের যে কমিউনিটি শুধুমাত্র কর্মী কমিউনিটি নয়, যত ট্রাইবাল রয়েছে তাদের উপর একটা মানে ভাষাগত দমন, সাংস্কৃতিক দমন, ধর্মীয় দমন, মানে সাপ্রেশন, দমন পীড়ন একটা চলেছে। এবং এই চলতে 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 রুলে আজকে আমাদের টিকে আছে, আমাদের ধর্মাচরণ, আমাদের সংস্কৃতি, আমরা পরম্পরা এখন টিকে রাখতে পারিছি আমরা, এই জন্য কিন্তু অনেক গর্ববোধ করি। কিন্তু এই 1000 বছরের এই একটা নীরবে চলেছে নিস্তব্ধ, এটা কাজ, এটা রিগিং বলা চলতে পারে, কালচারাল রিগিং বলতে পারো, রিলিজিয়াস রিগিং বলতে পারো, লিঙ্গুইস্টিক রিগিং বলতে পারো, এরকম হয়েছে, সংগঠিত হয়েছে। এবং সেই জায়গায় কিন্তু আজকে আমাদের পজিটিভ দিক বলতে গেলে আমরা আমাদের যে নিজস্বতা বলতে শুধু তো আর এসটি ব্যাপার নিজস্বতা বলতে তার কালচার, তার সংস্কৃতি, তার ধর্মাচরণ, তার পরম্পরা, তার ঐতিহ্য, তার রহন, তার সামাজিকতা, তার রীতি রেওয়াজ, এগুলো তো ব্যাপারগুলো রয়েছে, এগুলো কিন্তু অনেকটা রিভাইভ করতে পারছে। আরো অনেক সময় লাগবে, এটা তো নিরন্তর প্রক্রিয়া চলতে থাকবে, যে গঠনমূলক এবং সংস্কারমূলক যে দুটো আমি জিনিস বললাম সেগুলো কিন্তু মানে কোনো টাইম বাউন্ড ব্যাপারটা নাই, সেটা কিন্তু নিরন্তর কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকে। কারণ আমি আজকে যদি বলি যে আমার ব্রাহ্মণ্যবাদ দিব, কিন্তু রাতারাতি হবে। কারণ বিজ্ঞানে দেখুন যে এই সময়তে এই পিঠ কম হচ্ছে, এখন লোককে মারবি না পেটবি ভাই, এখন তাকে বুঝাতে হবে, যে নিজের কোনটা প্রকার করবে। যারা কীর্তন করছে, যারা গান গাইছে গাও, কারণ ভারতবর্ষ ভ্রমণ যে যুক্তরাষ্ট্র, ঠিক আছে, সেখানে যে যার মতো করছে তার ধর্ম পালন করবে। কিন্তু আমাকে ভাবতে হবে যে আমি আমারটা কতটুকু করছি, না লোকেরটাই বেশি করছি, এই জায়গাটা করতে হবে। সেই জায়গায় অনেকটা পুনর্জাগরণ বলতে পারো, বা নবজাগরণ বলতে পারো, বা রিভাইভ অনেকটা আমরা তাকে পুনর্জীবিত করতে পারিছে, এই ব্যাপারটা হচ্ছে। আর সংস্কারমূলক তো আছে, কারণ আমাদের রুরাল এরিয়াতে বেশিরভাগ আমার তো মানে পড়াশোনার দিক থেকে বলো, বা আমাদের এই যে ওইরকম কুসংস্কার, এই পন্থা, এই নেশা মুক্তি, ঠিক আছে। তো এই যে ঝাড়গ্রাম বা জঙ্গলমহলে যেসব রেকর্ডগুলো স্ট্যাটিস্টিক্স পাই আমরা জানুয়ারি মাসের দিকে, তো দেখা যায় যে বেশিরভাগ নেশার দ্রব্যগুলো এই জায়গায় বিক্রি হচ্ছে পশ্চিমবঙ্গে, গোটা ভারতবর্ষে, যদি ঝাড়খণ্ড উড়িষ্যায় দেখা যায়, তাহলে কি আর খাচ্ছে কারা? বেশি যারা লোক আছে তারাই খাচ্ছে, হিসাবটা খেতে। তাহলে আজকে কিনতে আজকে এই জায়গা থেকে মুক্ত হতে হবে, কারণ আমাদেরকে এইভাবে কিন্তু এই মানে আফিমের ঘরের মতো আমাদেরকে রাখে দিয়েছে। এবং মানুষকে ওইরকম কখন রাখ, কখন সকাল, কখন রাখ হচ্ছে, যে নিজের কোনটা নিজে যে আরো ভালোভাবে থাকা যায়, আরো ভালো কিছু করা যায়, হ্যাঁ, বা ছেলে মেয়েকে স্কুলে পাঠাবো, পড়াশোনা শিখাবো, মানুষ করবো, উচ্চশিক্ষায় শিক্ষিত করবো, এই যে এই জিনিসগুলো, এগুলো আনতে হবে, এগুলো আমরা আনার চেষ্টা করছি। এগুলো একটা পজিটিভ দিক রয়েছে। কিন্তু যেটা হচ্ছে যেটা হচ্ছে যে নেগেটিভ দিক বলতে গেলে, নেগেটিভ দিক তো অনেকেই আছে। কারণ আজকে এই যে একটা খারাপ জিনিস যখন ঢুকে আসে, যখন কোনো খারাপ একটা জিনিস যখন প্রবেশ করে কারণ সেটা আমার চেতনায় হোক, অবচেতনায় হোক, আর অচেতন অবস্থায় যদি ঢুকে, সেটা কিন্তু কোনো একটা খারাপ জিনিস দ্রুত প্রভাব বিস্তার। যেটা ভালো জিনিস, ভালো প্রভাব তো মানুষের মধ্যে কম টাইম নেই, আস্তে আস্তে, কিন্তু খারাপ জিনিসটা শর্ট করে প্রভাব বিস্তার করে। আমাদের সমাজে এমন কিছু জিনিস ঢুকেছে যেগুলো কিন্তু প্রকৃতি নমর্থক বা নেগেটিভ আর কি, সেগুলোর উপর কিন্তু আমাদেরকে ভুগতে হয়েছে। এবং আরো যেটা খারাপ জিনিস, যে আমরা যারা চেষ্টা করছি সমাজ আন্দোলন, যেই বা যারা করি না কেন, সবাই সম্মিলিতভাবে করছি, কিন্তু আমাদের এই একটা শ্রেণী যারা কিন্তু শিক্ষিত, উচ্চ শিক্ষায় শিক্ষিত এবং ওয়েল এস্টাবলিশ, তারা কিন্তু ইন্ডিফারেন্ট রয়েছে, তারা কিন্তু উদাসীন রয়েছে। এটা বড় দুঃখের বিষয়। তারা উদাসীন রয়েছে কারণ তাদের সমাজ গঠনের কোনো দায় নেই, ঠিক আছে। কি বলবো, সমাজ কি হচ্ছে না হচ্ছে, মানে সেলফ সেন্ট্রিক বলা যায়, আত্মকেন্দ্রিক হয়ে গেছে। এটা একটা আমাদের খুব কষ্টকে বেদনা দেয়। কারণ দেখি তারা যখন মানে আমরা যখন সমাজ আন্দোলন তাদের কাছে কোনো সাহায্য প্রার্থনা করতে যায়, সে হতে পারে আর্থিক সাহায্য, হতে পারে তাদের বুদ্ধি ভরসা, তারা দেখি অনেকটাই বিলোপ করে, তাদের ইন্টারেস্ট থাকে না, কি হবে এগুলো করে, কি হবে ওটা করে, ঠিক আছে। এইরকম তো তাকে যদি আমার একটা শিক্ষিত লোক বোঝাতে আগে, তো আমি তো মনে করি, বা তোমরাও মনে করো যে আমি অন্তত ইউনিভার্সিটির সর্বোচ্চ ডিগ্রিটা ধারণ করেছি, আমার মধ্যে বুদ্ধিমত্তা আছে, তাহলে আমি সেই বুদ্ধিমত্তা জায়গাটা আমি জেল থাকতে পারতাম, আমার আন্দোলন করার দরকার গেছিল। এই যে ঘরটা বসে যে খায় করে আমি একাটা থাকতে পারবো, ব্যাপারটা হচ্ছে আমাকে আমার সমাজকে বাঁচাতে হবে, সমাজকে জাগাতে হবে, সমাজকে বাঁচাতে হবে, সমাজকে ভালোভাবে ভালো জায়গায় পৌঁছাতে হবে, সমাজ যেন মাথা বুঝে বাঁচতে পারে, সমাজ যেন শিক্ষিত হয়,
তবে আমাদের দাবির অনেক নেগেটিভ দিক আছে। আরো সবচেয়ে ক্ষতিকারক যেটা হচ্ছে আজকে রাজনীতিটা আমাদের রন্ধ্রে রন্ধ্রে বিশেষ করে কর্মীদের এই যে নির্বাচন আসছে তো ভোটার কর্মীরা এমন মাত্রা হবে, হ্যাঁ, যে মানে আর ওদের দিক দিশা নাই। রাজনীতিতে বিরাট ক্ষতি করেছে রাজনীতি, এবং রাজনীতি যত গন্ডগোল যত ঝগড়াঝাটি আমাদের এই গায়ের দিকে হয়, ঠিক আছে, যেমন বিরাট রাজপাট মনে হয় রাষ্ট্রপতি হওয়ার জন্য লড়া যাচ্ছে, মনে হয় মন্ত্রী হয়ে যাবো, মনে হয় অর্ধেক রাজ্য রাজকন্যাকে পাবো, এবং আমি আরে ভোট যারা দিয়েছে ওরা ভোটের পরে ভোট চলে যাবো কলকাতা কিংবা দিল্লি একটা করা ভাই ভাইয়ের মতো মিলিয়ে মিশে। এই জিনিসগুলো রাজনীতি আমরা নষ্ট করেছি, আমাদের সম্প্রীতি নষ্ট করেছি, আমাদের স্থিতাবস্থা যেটা হচ্ছে যে শান্তির বাতাবরণ সেটা রাজনীতি নষ্ট করেছে। ঠিক অস্বীকার করতে কিছু নেই। মন্ত্রণালয় ওই সাফা চামড়ার নেতারা আসবে, সাফা চামড়ার নেতারা আসে মন্ত্রণালয় জন্মহলে নিয়ে যাবে, আর আমাদের মস্তিষ্ক বোকা শোকা লোকগুলো তারা এগুলা ভোট দিলেন আর তাদের ইয়েতে মাথায় ঢুকাবো, তার পেনটা কন্টামিনেট করে রুষ্ট করবো, আর তার ম্যানিফেস্টেশন বহু জায়গায় এরকম সংঘাতের সৃষ্টি আমি করবো। নিজের শান্তিতে থাকো, মিলেমিশে থাকো গায়ে। নেগেটিভ দিক আছে, এবং সামাজিক আন্দোলন করতে গেলে বিশেষ করে যখন একটা আন্দোলন হয়, আন্দোলন তো সবসময় আমাদের সরকার বিরোধী হতে হবে। সরকার করে নাই বলে তো একটা আন্দোলন, সরকার করে নাই বলে আজকে আন্দোলন, তাহলে আন্দোলনটা কার কাছে? তাহলে সরকার বিরোধী আন্দোলন হবে। সরকার করছে না আমার কাছে, করে না আন্দোলনটা, সবাই করে দিত, তাহলে আন্দোলনটা হতো না। তাহলে এই জায়গাটা কি হচ্ছে, আমার এটা সরকার বিরোধী হবে কি, এটা ভার্চুয়ালি হবে, টেকনিক্যালি হবে, এটা আমি এটা কোনো বিরোধের জন্য বিরোধ নেই। কোনো মুভমেন্ট করতে গেলে সেটা সরকার এগেন্সে হবে, কিন্তু এই জায়গাটায় এক্সপ্লেনেশনটা কিরকম দাঁড়াবে? কিন্তু আমি সরকারের বিরোধের জন্য বিরোধ করছি নাই, শ্রমিকের এগেন্স্টার শ্রমিকের দুটার মধ্যে ফারাক করে আমি কার কাছে জানাবো? তাহলে বিফোর দা গভর্নমেন্ট মানে হচ্ছে সরকারের কাছে, সরকার শ্রমিকে আমি আমার দাবিটা রাখছি, তাহলে আমাকে সেই দাবিটাকে করতে গেলে সোচ্চার হতে গেলে তাহলে আমাকে কি হচ্ছে, তারা এগেন্স্টে কথা বলতে যাবে, এটা তো স্বাভাবিক, এটা হয়ে যায়। নাহলে আমি সরকার যদি সরি করে দিচ্ছি তাহলে তুমি আন্দোলন করে করছো, গল্পটা হিসাবটা এরকম না, সেটা রাইট হতে পারে রাজ্য সরকার, হতে পারে কেন্দ্র সরকার, ঠিক আছে। আচ্ছা, আর নতুন প্রজন্মের যারা সমাজ আন্দোলনে বা সমাজের কাজ, আন্দোলন শুধু না, সমাজের কোনো কাজে লিড করতে এগিয়ে আসবে, তোমার কি মনে হয় যে তাদের মধ্যে কোন কোন কোয়ালিটি গুলা মানে ডেভেলপ করা প্রয়োজন? না, আমি যেটা বলি যে দেখো, লিডারশিপ কান বি মেড, লিডার্স বল, ঠিক আছে, নেতৃত্ব বানানো যায়। এই দেখছি আমরা সেখানে নাগাড়া নেই চায়, এগুলো হচ্ছে আমরা কোনো ধ্বংসা চায় গল্পটা এরকম, নেতা বানানো যায়, ঠিক আছে, তার মধ্যে কিছু কোয়ালিটি তার মধ্যে থাকে। আমরা যেমন যদি আমরা নেতৃত্বে লিডারশিপে যদি ইয়েতে যাই, পাওয়া যাবে যদিও, আজকে কি হচ্ছে আমাদের লিডারশিপ কেমন হয়, সামাজিক লিডারশিপ হয়, ধর্মীয় নেতৃত্ব হয়, ঠিক আছে, বিভিন্ন ইস্যু ভিত্তিক সময়, তৎকালীন সময় বা যুগোপযোগী বা তৎকালীন সময়ে কেমন চরিত্র দরকার আছে, ঠিক আছে, তাহলে বা কেমন লিডারশিপের গঞ্জ, সেই সময় উপযোগী নিজেকে গড়ে তুলতে হবে, যা ঠিক কেমন ব্যক্তিত্বের দরকার আছে। কারণ ইতিহাস বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে যারা আন্দোলন করেছে তাদের কিন্তু সবার কিন্তু সমান ইয়ে নেই, বিভিন্ন ইস্যু ভিত্তিক লিডারশিপ হয়ে গেছে। এবং তার মধ্যে আরো যেটা হচ্ছে যে হয় যেমন ক্যারিজমেটিক লিডারশিপ, যেটা ক্যারিজমেটিক লিডারশিপ, ক্যারিজমা মানে বলতে গেলে যেটা হচ্ছে যে লোকের মধ্যে এমন কিছু আছে, মানে কি বলবো, যেমন আজকে আমি মহাত্মা গান্ধীর কথাই বলি, স্বাধীনতা আন্দোলন সময় এই একটা লোক যেটা হচ্ছে যে উনি ডাকলে ওটা ভারতবর্ষ রাস্তা না, তাহলে ব্যাপার ঠিক আছে, তার মধ্যে শিক্ষাটা ছিল। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু, তার টাকা হাজার হাজার লোক জীবন দিতে খুঁজতে হয়, তাহলে তার মধ্যে কিছুটা শিক্ষা শিখেছে। তো আজকে ওনারা বর্ণন্য ব্যক্তি, ওনাদের আমরা পদগুলাকে স্মরণ করি, ওনাদের ধুলার যোগ্য যদি আমরা কোনদিন নিজেদেরকে বানাতে পারি, আমরা গর্বিত অনুভব করি। ওনাদের পদে একটা সামান্য পদরেণু যদি কতটা যদি অন্তত মানুষের জন্য করতে পারি, আজকে আমরা ভাবি, আমি মাঝে মাঝে ভাবি যে যারা ভারতবর্ষের যারা ইতিহাসের প্রসিদ্ধ মহাপুরুষ রয়েছেন, যারা আজকে দেশ নায়ক, দেশ নেতৃত্ব, তাদের কথা ভাবি। লিডারশিপ বা একটা মানুষের জন্য কিছু করতে গেলে সমাজ তো বড়ে, আজকে লিডারশিপ করতে গেলে প্রথমত ভালো মানুষ হতে হবে, ভালো মানুষ ছাড়া, গুড পার্সন, অনেস্ট পার্সন ছাড়া কখনো ভালো লিডারশিপ হতে পারে। তার অন্তর ভালো হতে হবে, তার মধ্যে সিনসিয়ারিটি থাকতে হবে, তার মধ্যে অনেস্টি থাকতে হবে, তার মধ্যে স্বচ্ছতা থাকতে হবে, তার চিন্তা ভাবনায় তার উদারতা থাকতে হবে, তার মধ্যে দরদ থাকতে হবে মানুষের জন্য। মানুষের জন্য এই আন্দোলন বা লড়াই সংগ্রামের প্রেরণাটা নিজের হৃদয় থেকে আসে,
মন থেকে আসে, এটা কোনো ইনজেক্ট করার বিষয় থাকে না। যদি আমার হৃদয়ে এটা ফিল করতে পারি যে মানুষের জন্য কিছু করার তাগিদটা, এই তাগিদটাই তো মনে তারা এই তাগিদটা একটু অনুভব করার মনে আমরা কিন্তু আজকে আমরা শিক্ষা দীক্ষায় আমরা কোনো শিক্ষিত তাদের প্রতি হিংসা নাই, যে যারা এস্টাবলিশ হোক তাদের কিছু যায় আসে না। নিজেকে দেশের জন্য, দেশের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য, সমষ্টির জন্য কিছু করার জন্য কিন্তু তারা মানসিকতা দরকার। এবং অনেকটা নিজেকে ভুলেই মানে যদি মানে আত্মকেন্দ্রিক হয় তাহলে কিন্তু আন্দোলন করা যাবে। একটা যে আমি নিজের মধ্যে কি বলে যে কিছু জনকে অন্তত দেশের জন্য মানে নিবেদিত পান হতে হবে, যে আমি স্যাক্রিফাইস করলাম ওটা জীবনটা তবে মুক্তি পেতে হবে। এইরকম মানসিকতা টেম্পারমেন্টটা নিয়ে আসতে হবে যে হ্যাঁ আমি এই সমাজের জন্য রেডি করলাম, যা হবে আমি করে যাবো। কিছু লোক যদি এই মানসিকতায় নিজেকে করতে পারে তাহলে আমাদের আন্দোলন আরো দ্রুতগামী হবে। কারণ এখন সবাই প্রচার সর্বস্ব হয়ে গেছে, হ্যাঁ প্রচার সর্বস্ব সবাই। আমরা একটা মিডিয়া সেখানে আমাকে ছবি তোলাতে হোক, দুটা কথা বলতে হোক, আমি যদি মালা যদি 3-4টা থাকে তারা দেখে যদি শর্ট হওয়ার ব্যাপার আছে তাহলে আমাকে আগে যেতে হবে, মালা সব তারা মালা পাবো না। এখন তো যুগটা এইদিকে বেড়ে গেছে। তবে চাইছি আমাদের আরো বেটার লিডারশিপ আসুক, আরো সার্ভাইভাল বা ফিটেস্ট যোগ্যতমের উদ্বোধন আমাদের থেকে, আমিও তো চাই মনে হয় আমাদের থেকে আরো বেটার লিডারশিপ আসুক, আরো ভালো সামনে আসুক, শুধু সমাজ কেন দেশকে নেতৃত্ব দেয়। হ্যাঁ আচ্ছা, আর একটা জিনিস যেটা এটা আমার ঠিক প্রশ্ন হলো বা অভিযোগ যাই হোক, সেটা হচ্ছে যে আমাদের কুড়মালি কালচারে, কুড়মালি সংস্কৃতিতে, কুড়মালি সংস্কৃতির মানে 50% বেশি অংশকে ধারণ করে রেখেছে, বহন করে রেখেছে আমাদের মহিলারা। কিন্তু অবাক করার ব্যাপার হচ্ছে যে যখন আমাদের কোনো পলিসি মেকিং এর জায়গায় যাচ্ছে কোনো সমাজ সংগঠন, যে কোনো সমাজ সংগঠন, সেখানে কিন্তু সেই অর্থে কোনো মহিলা লিডার বা মহিলা লিডারশিপ নাই, উঠে আসে না। তো এই জিনিসটাকে তুমি কিভাবে দেয়? ব্যাপারটা হচ্ছে যে আমাদের, আমি নিজের সমাজের কথাই বলি, পূর্বী সমাজের ব্যাপারটা আমার কিন্তু আমি যদি দেখি আমার ইয়ে তো ছোটবেলা থেকে যে আমার সমাজটা কিন্তু একটা কনজারভেটিভ সমাজের মধ্যে পড়ে। কারণ যদি আমার গোটা দেশে থাকি তাহলে বড় ঘুমটা মনে হয় আমাদের পূর্বী মায়ের বাড়িতে বড় ঘুম, ঠিক আছে, ঘুমটা দেওয়ার ব্যাপারটা তো মানে সম্মান। আমি খারাপ বলছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আমরা সবসময় মহিলাদেরকে মানে অন্দর মহলে রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। এইটা আমাদের মানসিকতা রয়েছে যে ওরা আসুক, ওরা বলুক, ওরা কিছু করুক, এটা আমাদের না পছন্দের মধ্যেই ছিল। আন্দোলন তো দূরে গেল, কিন্তু ওই কখনো যদি পুরুষের তরবারি একটা আছে হ্যাঁ বিজয় লক্ষ্মী নারী। ব্যাপারটা হচ্ছে যে আজকে আমরা ইয়ার লিবারাল থিঙ্কিং এর জগৎ দিকে আমরা অনেক অ্যাডভান্স হয়েছি, দেশ অনেক অ্যাডভান্স হয়েছে। হ্যাঁ আজকে আমরা নারী পুরুষের সমান অধিকারের কথা বলি, কিন্তু আজকে পুরুষদেরকেও ভাবতে হবে যে তাদেরও প্রয়োজন আছে লড়াই আন্দোলনে, প্রত্যেকটা জায়গায় তাদেরও প্রতিনিধিত্ব দরকার আছে, তাদেরও প্রয়োজন আছে। কিন্তু আজকে লোকসভা বিধানসভায় দেখুন প্রতিনিধিত্বের একটা পার্সেন্টেজ 60% প্রতিনিধিত্ব থাকবে। তাহলে আমরা পুরুষরা সেগুলো বুঝতে হবে যে আমাদেরও দেখাতে হবে, মহিলাদেরকেও আসতে বেশি বেশি শুরু হয়েছে দেরিতে হলো। কিন্তু এমনটা তো নয় যে মহিলারা আসে না, কারণ মহিলারা একসঙ্গে চাষ করছে, একসঙ্গেই পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলাই চাষ করছে আমাদের। মানে এমন তো নয় যে অন্য মহলে ঘরের ভিতরেই বসে আছে, তারাকে কাটতে যেতে হয়েছে, তারা পাত তুলতে আছে, মানে বড় পাত তুলতে আছে, সেই বাইরেই আসছে তোমার বিলে খাচ্ছে। তো তাইলে মানে মানে এমনটা নয় যে তারা ঘরে পুতুলের মতো সাজিয়ে বসে আছে, অথচ তাইলে মানে সমাজ আন্দোলনের জায়গাটাই তাহলে সেখানে কেন নাই? না আমার বক্তব্যটা ওইটাই যে আন্দোলনের জায়গাটা নাই, বাকি জায়গায় সব জায়গায় আছে, বাকি জায়গায় সব জায়গায় আছে, আন্দোলনের জায়গাটা তাদের উপস্থিতিটা কম হয়েছে। সাম্প্রতিক আমি যদি বিগত 5 বছরের কথা বলি তাহলে তাদের যোগদান আছে, তাদের যোগদান আছে। কিন্তু তার আগে যদি দেখি এখনো ভিডিও প্রতিযোগিতা চলে সেখানে মহিলার সংখ্যা কম, মানে কয়েকজন গুলি করতে থাকে এরকম গল্পটা। কিন্তু তাদের অন্যান্য সমাজের অন্যান্য ক্ষেত্রে চাষবাস বলো আর পরব তিহার বলো সবগুলাই কিন্তু তাদের দ্বারাই কিন্তু এখনো বাকি আছে। রেহার গান যদি বলে রেহার গান বেটা গানারাই জানা নাই, ব্রিটিশানারাই জানে। হ্যাঁ এই তো আমার মা মতো মায়ের কাছে আমার দেখছি, ঠিক আছে, যে আবার আমাদের সংস্কৃতি বলো আমাদের কালচার বলো তাদের উপরে নির্ভর করছে, তারাই কিন্তু আজকে মন্দারক ভাব এই জায়গায়। ঠিক আছে, আমি আন্দোলনের ক্ষেত্রে বললাম তাদের যোগদানটা তখন কিন্তু ছিল নয়, সাম্প্রতিকটা তাদের যোগদানটা বাড়িয়েছে। আমার ব্যাপারটা হচ্ছে যে কোথাও যায় কি আমরা নিজেরা ওদেরকে আওয়াতে সাহায্য করছি।
না সাহায্য করছি না, আমরা আন্দোলনে ওই যে বললাম আন্দোলনে তারা আসলে এই জিনিসটা আমরাই চাইতাম এবার কেন হরকরা হতে যাবে, ব্যাপারটা এরকম ছিল কেন যা হোক যা হোক আমরা এটা জানা নেবো বুঝি জানা কেন হরকরা, ঠিক আছে এই জিনিসটা একটা একটা মেন্টালিটি ট্রাই করেছে। তো পরবর্তীকালে কি হচ্ছে যে না আমাদেরকে সবাইকে লড়তে হবে, সবাইকে লড়তে হবে, এই জায়গা থেকে আমাদের কি হচ্ছে এখন মহিলারাও যোগদান করছে এবং মহিলারাও বুঝাতে পারেছি এবং তারাও বুঝতে পারেছি যে লড়াইটা শুধু তারা একা লড়ে, আমাদেরকেও কাঁধে কাঁধ মিলাতে হবে, আমাদেরকেও কাঁধ মিলাতে হবে, আমাদেরকেও যোগদান করতে হবে, দিয়েছে বলেই কিন্তু আজকে মহিলাদেরও যোগদানটা চোখে পড়ার মতো। আচ্ছা একটা ব্যাপার যেটা হচ্ছে একটা সাধারণ মানুষ, সাধারণ একজন মাহাতো সমাজ দরদি কোনো একজন মানুষ যে হয়তো সব আন্দোলনে যেতে পারে না কিন্তু আন্দোলনে সমর্থন করে এবং মানে সমাজের প্রতি তার দরদ আছে, যেখানে যাওয়ার সেখানে হয়তো যাই হোক, কিন্তু সেই রকম জায়গা থেকে একটা প্রশ্ন উঠে আসে যে তারা সমাজের মানে অ্যাকচুয়ালি সংগঠনে কি ঘটছে না ঘটছে সবসময় তারা জানতে পারে না। তো তাহলে আমার প্রশ্নটা এখানে যে একজন সাধারণ সমাজ দরদি কর্মী জানার অধিকার কতটা, কতটা সে জানতে পারে সংগঠনের ভিতরে না অধিকার কতটা থেকে বড় কথা অধিকার যেটা হচ্ছে তার জানার তাগিদ কতটা, গল্পটাই জানার তাগিদ কতটা। কারণ আমরা যদি হলুদ ঝান্ডা করে আমার তো নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা, হলুদ ঝান্ডা ঝান্ডা গাড়িয়ে নিয়ে যখন বেড়ায় তখন বলা যায় কি কোন পার্টির বম আছে, হিসাবটা কোন পার্টির বম আছে, তো ওই পিপুলটাকে কে বোঝা হয়ে যায় হলুদ ঝান্ডাটা কোনো পার্টির নয় এবং কি জানার তাকে তার কৌতূহল থাকতে হবে, তার তাগিদ থাকতে হবে, তার তাগিদ থাকতে হবে। অধিকার তো অধিকার কি ঘরের লোক যে মাইক বলে আসবে এবং তাকে পদে কোথায় হয়েছে তাকে পাঁচজন জিজ্ঞাসা করতে হবে ওরে আর কি হয়েছে আর কি হয়েছে, তাকে নিজের তাকে দিতে হবে। ওরা আমি কিছু মনে হয় যাই মনে হয় যা হতে আছে নির্বিকার থাকে তাহলে ওটা কিন্তু ওই লোকটারই তো অধিকার তো বটেই, কিন্তু অধিকার তো আর একদম ঘরে প্যাকেট করে পৌঁছে যাওয়া হবে, অধিকারের জন্য অপচুটাগুলো করতে হবে, আর লোককে জিজ্ঞাসা করতে হবে কি হলো গায়ে এখন কোনো ভূমিকা বাকি নেই যেখানে আন্দোলনের ছোঁয়া লাগে, পাঁচটা সেনা হলো প্রত্যেকটা এখানে আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট আছে, তাহলে ওই লোকটা যদি তাগিদ থাকে ওকে জিজ্ঞাসা করতে হবে কি হয়েছে কবে করে ধরা আছে কবে ঘরে ধরা আছে কবে জায়গায় সালাবনি যাতা করে কবে হলমি যাতা করে কবে দিল্লি যাতা করে জানতে হবে। যদি আমি জানি মনে হয় জাহাবাজি তত্ত্বরা এবং জাহাবাজি তত্ত্বরা এবং ঘটালো তত্ত্বরা এই আছে আমাদের। আচ্ছা আর আন্দোলনের কথা যখন উঠলো তো মোটামুটি ন্যাশনাল মিডিয়া সহ যত আইএস কোচিং সেন্টার বা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত যোগদানের দিক থেকে যদি আমরা দেখি তাহলে ঘাগড় আন্দোলন একটা বেঞ্চমার্ক সেট করেছে। তো সেই বেঞ্চমার্ক সেট করার মানে পরেও ঠিক কোন ঘটনাটার জন্য তোমার মনে হয় যে আমরা অভিষ্ট লক্ষ্য থেকে দূরে সরে গেলাম? না ব্যাপারটা হচ্ছে যে প্রথম বলি অভিষ্ট লক্ষ্য থেকে দূরে সরে যাওয়ার ব্যাপার নেই, লক্ষ্য পাওয়ার তো সময় এখন অতিক্রান্ত হয়নি। হ্যাঁ এক্সিস্টিং সাইট এখন ওই দেখা যায় এখন দেশ নম্বরে আমাদের যেতে হবে, আমরা এখন আমাদের ডেস্টিনেশনে পৌঁছিবার আমাদের রাস্তা ছেড়ে নেই, যাওয়ার আশা ছেড়ে নেই, পৌঁছিবার আমাদের লক্ষ্য আমরা তো তৈরি করে যে লক্ষ্যে পৌঁছাবো, কিন্তু লক্ষ্যে পৌঁছাতে গেলে টার্গেট আমার ডেস্টিনেশনে পৌঁছাতে গেলে পথে মাঝখানে পথে বহু বাধা বিঘ্ন আছে। অনেক সময় কি হয় অনেক সময় বড় বড় নদীও তার স্রোত হারায়, তাকে গতিপথ চেঞ্জ করতে মানে প্রবল খরস্রোতা নদীও তার গতিপথ চেঞ্জ করতে, ঠিক আছে, কিন্তু তার বিভিন্ন সার্কামস্টেন্স থাকে সিচুয়েশন থাকে পরিস্থিতি এড়াই যেত উন্নত পরিস্থিতিতে কিন্তু আমাদের এবং আগরতলা আন্দোলন তো আগরতলা আন্দোলন যদি তীব্র আন্দোলনের বিচারে যদি মরিয়া আন্দোলনের ডেসপারেট আপসি যদি আগরতলা আন্দোলন দেখা যায় যে ডুয়ার গায়ে দিতে হবে কোনো কম্প্রোমাইজ পাবো না, ঠিক আছে, এইরকমটা দৃঢ় মানসিকতা নেই যারা আগরতলা আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেককে অভিনন্দন জানায়। কিন্তু মাঝখানে কি হচ্ছে যে আমাদের বিভিন্ন উদ্ভূত পরিস্থিতি এবং আমাদের আজকে যদি আমরা বলি যে আমাদের থিঙ্ক যে আমরা চর্চা করবো আজকে বিভিন্ন রাজনৈতিক দলে তাদের উপদেষ্টা মন্ডলী পরামর্শদাতা তাদের বড় বড় থিঙ্ক ট্যাঙ্ক আমাদের কি হয় আমরা সেই জায়গাটা আমরা সীমিত মুসলিমের কিছু মানুষ মুসলিমের কিছু নেতৃত্ব আমরা আলোচনা করি এবং আমাদেরও অনেক সময় কি হচ্ছে ভ্রান্তি থাকে যে আমরা যে 100% সবসময় কারেক্ট বা আমরা সঠিকটাই ভাবছি এটাও নয়, অনেক সময় আমাদের মধ্যে কিছু ফাঁক অভিযুক্ত রয়েছে সেগুলো হিসাবে আমাকে দিতে হবে। আজকে ঘাগড়া আন্দোলনটা দেওয়া হয়েছে বিশেষ করে যেটা যে আমাদের তো চলতেছিল এবং আমাদের যে কর্মসূচি 12 দফা যে দাবি ছিল 12 দফা যে কর্মসূচি ছিল আমাদের ফেমাসলি পয়লা আমি যেটা করেছিলাম সেই 12 দফার দাবি কিন্তু আমি বারবার বলেছি 12 দফার দাবি কিন্তু এখনো রয়েছে কিন্তু তাকে বাস্তবায়িত করতে গেলে কিন্তু
আমাদের আরো একটা সময় লাগবে, আরো কিছু সময় লাগবে, সেই কারণগুলো বলছি। এবং সেইগুলোকে বাস্তবায়িত করতে যায় কিন্তু আমাদের বহু রকম ঘটনা ঘটে যায় ওই জায়গায়, ঠিক আছে। এবং তার মধ্যে একটা হচ্ছে সাধারণ ঘটনা, ঠিক আছে। যদিও আমাদের ঘাগর ঘেরার বসিত কর্মসূচিটা কেমন ছিল যে যারা জনপ্রতিনিধিরা আসবেন আমাদের জঙ্গলে, ওনাদেরকে যথাযোগ্য সম্মানের সঙ্গে ওনাদেরকে হ্রাস করার কোনো আমাদের মতলব নাই, ওনাদের কথা কারোর কোনো মতলব নাই। কিন্তু জনপ্রতিনিধি যখন উনি ওনার রাজনৈতিক স্বার্থে যখন আমার জঙ্গল মরা আসবে, আমার মানুষের কাছে আসবে, আমাদের সমাজের মানুষের কাছে আসবে বা জনগণের কাছে আসবে, তখন আমি আম পাবলিক হিসাবে, আম জনতা হিসাবে, জঙ্গল মহলের আমি মানুষ হিসাবে অন্তত তাকে তো আমি দুটো প্রশ্ন করতেই পারি, তার কাছে আমি জানা রাখবো থাকতে হবে। এবং সেটা কিন্তু আমরা চেষ্টা করেছিলাম ওনাকে পূর্ব অবগত করে যে আপনার কাছে আমরা জানতে যাবো। এগুলো আমাদের সিস্টেম হয়েছিল, হঠাৎ করে আমরা জঙ্গল থেকে ছুটে বাইরে নানা আমাদের যদি ভালো আছে এরকম কোথাও করা হবে। এবং সেখানে যথারীতি প্রশাসনকে আমাদের ইন্টিমেশন দেওয়া হয়েছে প্রশাসনকে। কিন্তু এটা আমি বলছি প্রত্যেকটা জায়গায় প্রশাসনকে, প্রত্যেকটা নেতৃত্ব কি সাংসদ হোক, কি মন্ত্রী হোক, কি বিধায়ক হোক, কি করোনা কারো আমরা ইন্টিমেশন দিই, যথারীতি তারা ইন্টিমেশন দিয়েছি, পুরো অবগত করেছি। দেখুন আমাদের তো বলতে চাই না রাস্তাটা কোনো গল্প নেই, কোনো ইয়ে মানে ওনাকে হ্যারাসমেন্ট করার বা ওনার কর্মসূচি করা যায় কোনো ব্যাপার নেই। আমার ওটা কথা বলতে চাই, উনি কিছু রাজীবন হয়। এবং আমি মনে করি যদি প্রকৃত জননেতা হয়ে থাকেন, জনপ্রতিনিধি হয়ে থাকেন প্রকৃত অর্থে ইন ট্রু সেন্স, তাহলে তো নিশ্চয়ই উনি সামনে নামে আসবেন এবং কথা বলবেন। এটা তো ওনারই ভালো, ওনারই তো সুনাম হবে যে না তাদের সম্পর্ক করে গেছেন। সেটা তো উনি আমি তো একদম যেটা বলবো সেটাই বেদবাক্য বা আমাদের চিন্তাটা উনি সর্বোচ্চ ভাবছে, সর্বোত্তম ব্যাপার নেই। কিন্তু এটা আমাদের ভাবনা ছিল, ঘাগর ক্যান্টনমেন্টের ভাবনা ছিল। সেটা অনেকে ভুল বুঝেছেন, অনেকে বলছেন যে এই আমার দেখছে মনে হয় আমার এই ব্যাপারগুলো ছিল না। সেটা কিন্তু তারপর থেকে একটা বিচ্ছিন্ন ঘটনা, তার জন্য কিন্তু ঘাগর কমিটি দায়ী নয়, আমরা আগে বলছি দায়ী নয়, এখনো বলছি দায়ী নয়, আর দায়ী ছিল না। তার হিউজ মাস জনগণের মাঝখান দিয়ে বেড়ে যাবে, সম্পূর্ণ রাস্তায় কে কোথায় কোনো মাথা গাল দেবে, কোনো মাথায় ঢিল তুলবে, তার দায়টা টুরিস্ট সমাজ, তার দায়টা ঘাগর কমিটি জানাতে যাবে। ওইটা আমাদের শাসকের ঘোষণা করতে হয়েছিল, সেই জায়গায় আমাদের কোনো ব্যাপার। কিন্তু আমরা কর্মসূচিতে অটল রয়েছি, ওনারা যেটা ভালো হয়েছে, প্রশাসন যেটা ভালো মনে করছে, ওনারা যেটা ভালো আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা আইনের উপর ভরসা রাখি, বিচার ব্যবস্থার উপর ভরসা রাখি। নকাঙ্ক্ষিত নসচিত সুহাস পরিত্যাগী ভক্তি মহাজ সময় দিও, এটাই বলেছিল কোনো তুমি চিন্তা ভাবনা করো না। ঘাগর কমিটি তার লক্ষ্যে অভিযোগ আছে এখনো, আমরা লিডারশিপ ফ্রন্টলাইন লিডারশিপ আমি রাজনীতি বলছি, আমরা এখনো অভিযোগ রয়েছে লক্ষ্যে এবং টার্গেট আমাদের ফিক্স রয়েছে, টার্গেট আমরা পৌঁছাবো এই বিশ্বাসও রয়েছে। হ্যাঁ, আমাদের তো কিছু পজিটিভ হয়েছে, কারণ 45 দিন 54 দিন অনেকেই জেল খাটেছে এবং সবাই তো আর আন্দোলন করতে ঘর পরিবার তো সবারই আছে, আমরা তো রক্ষাংশের মানুষ, আমাদের তো খারাপ আমার সংসার আছে, কিছুটা তো দেওয়া কিছুটা ক্ষতি আমাদের হয়েছে, আমাদের ব্যক্তিগত চাকরি বাকরি কথা সবাই জান হয়েছে ক্ষতি। তো সেটা কোনো আমরা যখন প্রাণ দেওয়ার কথা বলি, জীবন দেওয়ার কথা বলি, তখন এই ক্ষতিগুলো তো হাসি মুখে মানা নিতে হবে। আর জেল তো আন্দোলনটা যেতেই হবে, যে যাতে আমাদের মহা যাতে যে আন্দোলন করলি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা মানে বিশেষ করে আমরা সোশ্যাল মিডিয়া সহ মানুষের, সাধারণ মানুষের মনে প্রশ্ন যে যখন মানে ঘাগর ঘেরা কেন্দ্রীয় কমিটি এক্সিস্টিং রয়েছে, সেই অবস্থায় দেউদিয়াকে কলসিয়া নামে আরেকটা কমিটি ঘোষণা হয়ে গেল এবং ঘাগর ঘেরা কেন্দ্রীয় কমিটি তার একটা পার্ট হয়ে গেল। তো এটা কি কোথাও ঘাগর ঘেরা কেন্দ্রীয় কমিটিকে সাইডলাইন করা হয় না? কারণ যেটা একটা সর্বোচ্চ কমিটি আছে যারা একটা দিশা দিচ্ছে, সে যখন মানে একটা সর্বোচ্চ থেকে সে একটা ছোট পার্ট হয়ে গেল, তার মানে তো সে মানে এক কথাই তাকে সাইড লাইন করা হয়ে গেল। সাইড লাইন নেই, যেটা আমার চিন্তা, যেটা ঘাগর ঘেরা এই নামকরণটা কিন্তু আমি করেছিলাম, ঠিক আছে। ঘাগর ঘেরা নামকরণটা আমি করেছিলাম ক্ষমাসুলি। তা আমার যেটা ব্যক্তিগত চিন্তা ভাবনা, এটা আমি এই চিন্তাটা কারোর সঙ্গে আমি ইয়ে করিনি, কারো কাছ থেকে আমি নিইনি। আমার ব্যক্তিগত চিন্তা যে নিত্য নতুন আমাকে আন্দোলনের মঞ্চের নাম তো নিত্য নতুন মানে লোককে গতিশীল করতে হবে, মোমেন্টাম মধ্যে রাখতে হবে, এরকমটা ভাবনা ছিল। নিত্য নতুন যেন চমক হয়, চমক আছে কাগজ ধরা যেমন প্রত্যেকটা নামকরণে আমরা যেমন আগে যে আন্দোলনগুলো করতাম, অভিজ্ঞতা ছিল সত্যবাদিতা আমাদের আদিবাসী সমাজের তো আমরা তখন নামকরণ নিয়ে ভাবতাম যে এরপরে কি নামটা দিয়ে কোনটা দিতে হবে। তার যখন প্রথম হয় 2017 সালে রেল টেকা হয়েছিল, রেল টেকার মধ্যে রেখে দিল, দেওয়ার টেকার নিয়ে গবেষণা হয়েছিল,
কারো ইংরেজিতে অর্থনৈতিক গবেষণা যদি কোনটা দিলে একটু চলতে হবে, একটু আকর্ষণীয় হবে, লোকের দৃষ্টি আকর্ষণ হবে। কারণ সংবাদপত্রে দেখি অবধি পাই, সংবাদপত্রের খবরটা পরে পড়ে আগে তার আর্টিকেলটাই বা শিরোনামটাই হেডলাইনটাই দেখে নেই, যদি চমকপ্রদ হয় তাহলে ওইটা ব্লক চট করতে। আমাদের উদ্দেশ্য হচ্ছে সেরকম যে আমার প্রত্যেকটা আন্দোলনকে মানে কমিটির নাম করবো ব্যাপার না, কমিটি রিমেন দ্য সেম, ঠিক আছে। কমিটির লক্ষ্য একই রয়েছে, পাত্রপাত্রী একই রয়েছে, লক্ষ্যরা কি বলবো অর্থাৎ থেকে লক্ষ্য কোম্পানি হয়েছে, কিন্তু আমাদের দিদি ঘোষ যেগুলো থাকতো না আমাদের কলাকার সবাই কি রয়েছে, ঠিক আছে। আবার যারা হোক আর দিয়ে করছে এক মতো আমরা তো আছি যেগুলো। কিন্তু ঘাগরগাড়া কেন্দ্রীয় কমিটি এই নামটা মানে মিডিয়া হাউসের কাছে হোক বা সাধারণ মানুষের কাছে হোক মানে একটা অন্যরকম হয়ে গেছিল যে ঘাগরগাড়া কেন্দ্রীয় কমিটি কি বলছে, ঘাগরগাড়া কেন্দ্রীয় কমিটি কি সিদ্ধান্ত নিল। তো এই জায়গাটা পৌঁছে গেছিল, সেখান থেকে আচমকাই যখন মানুষ শুনছে দেলদিয়াকে কৌশিয়া, তখন সেটা কোথাও যায় কি একটা মানে রিভার্স হচ্ছে না। রিভার্সের ব্যাপারটা নাই, এখন যেটা হচ্ছে আমি ওইটাই বললাম যে নামকরণের বিষয়টা নেই। এবার তোর অমিতাভ বচ্চন তো দেশ সিনেমা করেছে, আর বিদ্যুৎ করতে দেশ সিনেমা করেছে, অনেক ধরে সিনেমা, এবং সব সিনেমাই যে হিট হয়েছে ব্যাপার না, তাই তো। আমাদের যেমন ঘাগরগাড়ার তোহার শেখা, দিল্লিতে গৌতম দিল্লি যারা মহাত্মা রাখবেন এগুলো নামকরণ তো করা যাবে। ঘাগরগাড়া আন্দোলন এটাও একটা আন্দোলন কর্মসূচির নামকরণ, কোন কমিটির নামকরণ না, কিন্তু সৌভাগ্যের বিষয় বা এটা খুবই ভালো কথা যে ঘাগরগাড়া একটা ল্যান্ডমার্ক হয়ে গেছে চারদিকে, মিডিয়া আউটপুট আছে। ঘাগরগাড়া কমিটি মানে একটা ঐতিহাসিক একটা মানে কি বলবো চিহ্ন রাখার মতো, মানুষের মনে দাগ রাখার মতো একটা জায়গা হয়েছে। সেই জায়গা থেকে আমরা ভাবছিলাম যে পরবর্তী করে যে ঘেরাকেও করতে হবে একটা আমরা নামকরণের দিকে যাবো, কিন্তু সেটা দুর্ভাগ্যক্রমে সেটা অতটা গ্রহণযোগ্য হয়ে ওঠে না। পরবর্তী আরেকটা হচ্ছে যেটা কিনা ঘেরাও করে যাবো, এগুলো হচ্ছে গতিশীলতাকে বোঝা যায়, একটা জায়গায় স্টেক করে দেবো না করে দেবো। তো এরপরে যেহেতু লোকসভা ভোট সামনে আছে, তো লোকসভা ভোটকে সামনে রেখে একটা কিছু প্রশ্ন, যেটা হচ্ছে যে 2021 সালে সমন্বয় মঞ্চের তরফ থেকে ঘোষণা করা হয় মেদিনীপুরে যে ভোটে দাঁড়ানো হবে। সেই সময় আদিবাসী কুর্মী সমাজের তরফ থেকে সরাসরি তার বিরোধিতা করা হয়েছিল। পরবর্তীকালে মানে এটা নিয়তির খেল কিনা জানি না, 2024 সালে যখন লোকসভা ভোটে দাঁড়ানোর কথা আদিবাসী কুর্মী সমাজ ঘোষণা করছে, সেই মঞ্চে তুমিও উপস্থিত আছো। তো আমার এখানে অনেকগুলো, শুধু আমার নয়, যত সাধারণ মানুষের মনে বেশ কিছু প্রশ্ন আছে যে আলোচনার পরেই কি সিদ্ধান্তটা হয়েছিল যে ভোটে দাঁড়ানো হবে, নাকি ওটা এককভাবে মানে আদিবাসী কুর্মী সমাজের সাংগঠনিক সিদ্ধান্ত হয়েছিল? যেটা আমি বলি যে আমি প্রথমত খাতড়াতে, এবার আমি তখন আদিবাসী কুর্মী সমাজের রাজ্য সম্পাদক থাকি, ঠিক আছে। খাতড়াতে একটা মিটিং হয়েছিল রাজ্য, সেটা আমার 2017 কি 2018 তখন কিন্তু আমি বলেছিলাম যে 2021 সালে আমরা কিন্তু প্রার্থী দেবো, ভোটে লড়তে হবে, ঠিক আছে। তখন কিন্তু আমাকে অনেকেই বললো যে এই কথা কেন বললো, এটা আমার চিন্তা, আমি বলেছি এটা তো সিদ্ধান্ত নয়, আমি আমার চিন্তাটা, আমি আমার বক্তব্যটা, অপিনিয়নটা আমি রাখতেই পারি, এরকম আমি ভাবছি, তার মানে এটা আমার সিদ্ধান্ত, এটা আমার সংগঠনের সিদ্ধান্ত। তখনই আমি আলোকপাত করেছিলাম, এবং 2019 সালেও আমি বলেছিলাম সদিরা সারাগুলো যখন মনে করো যদি লালগড়ের যদি রাসনের দিয়ে থাকে, আমি বলেছিলাম সেদিন আমরা হোটেলে, যেদিন আমরা সমস্ত আমাদের জনজাতি, আদিবাসী জনজাতিদের মানুষজন যারা আছে এই ইনকাম গোষ্ঠী সহ সবাই আমরা বুঝবো যে হ্যাঁ আমাদের হোটেল করার দরকার আছে। কারণ জঙ্গলমহলের যে শোষণ বঞ্চনা, জঙ্গলমহলের জল জমি জঙ্গলের অধিকার, আদিবাসীদের যে বেসিক যে ইয়েগুলো রয়েছে দাবিগুলো, সেগুলো আমাদের কিন্তু কোনো রাজনৈতিক দলেই কিন্তু সমালোচনা বিবেচনা করা নাই বা সবার তো ভূমিকা পালন করা নাই। ভোটের সময় তারা কিন্তু শুধুমাত্র একটা প্রোগ্রাম দিয়ে চলে যায়, গায়ে হাত গুলাই চলে যায়, কিন্তু আদৌ কিন্তু সমাধান হয়। আর সমাধান হয় নাই বলে জঙ্গলমহলে কিন্তু বিভিন্ন রকম কর্মসূচি, আন্দোলন কর্মসূচি লাগিয়ে আছে সারা বছর, ঠিক আছে। তাহলে সারা বছর ধরে আন্দোলন কর্মসূচি হচ্ছে কিছু না কিছু মানুষের নিড রয়েছে, কিছু না কিছু ডেফিসিয়েন্সি রয়েছে, কিছু কিছু তার চাহিদা রয়েছে, কিছু কিছু না পাওয়া রয়েছে। তো সেই জায়গাগুলোকে আমরা বললাম 2019 সালে বললাম যে হ্যাঁ আমরা সবাই যদি ঐক্যমত্যে আসতে পারি, সমস্ত আদিবাসী জনের শুধুমাত্র তার কর্মী দিয়ে তার ভোটটাও নেই, আমাদের বাকিদেরও ঐক্যমত যদি আসে সেদিন আমরা ভোটে লড়বো, 2019 সালে বলেছি, ঠিক আছে। কিন্তু এই ভোটে লড়ার বিষয়টা তখন জানি না সবাই সবার মনে কি হয়েছিল না হয়েছিল, সেটা আমার কিন্তু অপিনিয়ন ছিল।
এবং আজকে কিন্তু প্রত্যেকটা জিনিসে ভারতবর্ষকে যদি আমরা বর্তমান পলিটিক্সকে আমরা দেখি, আগেকার আগে যেগুলো হচ্ছে সেগুলোর কথা বলছি না, আগে যারা দেশনায়ক ছিল, দেশনায়ক নেতৃত্ব দিত, তাদের কিন্তু অনেকটা সদিচ্ছা ছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করার ক্ষেত্রে, কিন্তু পলিটিক্যাল স্বার্থ ছাড়াও নিঃস্বার্থ অনেক কাজই হয়েছে ভারতবর্ষে। কিন্তু এখন কিন্তু আমি দেখছি সাম্প্রতিক, এটা আমার ধারণা, আমি কোনো সরকারের কথা বলি, যেটা আমার অনুমান এখন যোগটা কি আছে, যে আমার যদি পলিটিক্যালি কোনো স্বার্থ সিদ্ধি হয়, তাহলে কাজটা করা আদালত হওয়ার দরকার নেই, আদালত হওয়ার দরকার নেই। তাহলে এখানে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে পলিটিক্যাল গুডউইলটা হচ্ছে দরকার, নাহলে করবে না। মধ্যে কথা এইটাই, যেটা আছে, যেটা হুগলির ব্যাপারটা বলে দিন, আবার অন্যদিকে চলে গেছে। এখন যেটা হচ্ছে আমরা বামমানে খুবই সমন্বয় মঞ্চ আমরা একটা গঠন করবো, এবং সেটা আমি কিন্তু বরাবরই সমন্বয় করবো। কারণ পূর্বে যদি দেখা হয়, যখন আমরা দেয়াকে দেওয়া উল্টা দেওয়া করি, তখনও কিন্তু আমি সমন্বয় মধ্যে করেছিলাম খুবই সময়। আর আমার ভাঙিয়ে নিয়ে ভাঙতে আমি জানি না, আমি করতেই জানি, মানে ঘুরতে শিখেছি, ভাঙতে কিছু শিখা না। আপাত দৃষ্টিতে মনে হবে যে এটাকে হবে। এখন সমন্বয় মঞ্চে যদি যারা সদস্য হবে, যে সমস্ত সংগঠনগুলা সমন্বয় মঞ্চে থাকবে, তারা যদি সময়ান্তরে তারা যদি ইলেকটিভ হয়ে যায়, সেই দোষটা আমার নয়, তারা ইলেকটিভ হয়ে যাবে, তো আমি করবো তাকে। তো ব্যাপারটা হচ্ছে ভাঙার বিষয় নেই, ঠিক আছে? মানুষের মনে হতে পারে আমি বাংলার পক্ষপাতি, বাংলার পক্ষপাতি হলো, তাহলে আমি ঘুরে আবার এই জিনিসগুলো আনতাম না। এই ঘাবা ঘেরা যে তুমি আগে, এটা তুমি সময় পশ্চিমবঙ্গের একান্ত একটা কর্মসূচি, এটাকে আমার সাথে ঘোষণা করি। তারপর কি তোমরা বলো আসল সবাই আমি আন্দোলন করি। সেখানে পূর্বী সেনা ছিল, সেখানে অনেকেই অনেকেই ছিল। এখানে আদিবাসী পূর্বী সমাজ কি ছিল না? ছিল, পূর্বাঞ্চলের লোক ছিল, তোদের ছিল, অসুবিধা কিছু নেই। কি বলে আদুলি, একাশি গোষ্ঠী, আবহাওয়া পূর্বী সেনা, যত ছিল না ছিল। তাহলে আমার সবাইকে নিয়ে করার আমার ব্যাপারটা থাকে। তো এই যেটা হচ্ছে যে বাংলাদেশে আমরা সিদ্ধান্ত নিলাম, আমরা আদিবাসী পূর্বী সমাজ এবং একাচারী পূর্বী সমাজ ওরা গেছিল, আমরা বললেন তাহলে পরবর্তী আন্দোলন যখন হবে, সংগঠনে যে যার মতো করে সেটার সংগঠন চালাও। তুমি যদি কারো রক্তদান শিবির করবো, তুমি যদি কারো রাজ্য সম্মান করবো, করো তোমার সংগঠন, কোনো আপত্তি নেই। ওই সাংগঠনিক কার্যক্রম চলো, ভারতবর্ষ স্বাধীন হওয়ার সময় বহু সংগঠনে ছিল, বহু রকম ছিল সংগঠন, তাদের আপত্তি নেই। কিন্তু তাদের এমবিশন লক্ষ্য টার্গেট ছিল একটাই, ভারতবর্ষকে স্বাধীনতা শৃঙ্খলা মোচন করতে হবে, এবং এক লক্ষ্যে সবাই কিন্তু আয়োজন করেছে সোচ্চার। এই জন্যই কিন্তু ভারতবর্ষ স্বাধীন হয়েছে। তারা কিন্তু তার লক্ষ্য থেকে তারা সরে যায়নি। আজকে আমাদের যদি লক্ষ্য একটাই হয়, আপনাদের যদি পূর্বী সমন্বয় মঞ্চ গঠিত, এবং এটা কি হচ্ছে নীতি আদর্শের ভিত্তিতে, নীতি আদর্শ কি নীতি আদর্শের ভিত্তিতে, যে আন্দোলন করলে আন্দোলন কর্মসূচি আমরা এই পূর্বী সমন্বয় মঞ্চ নির্ধারিত হলো আন্দোলন কর্মসূচি, এবং সেই অনুযায়ী সবাই কিন্তু অংশগ্রহণ করবে, সবাই অংশগ্রহণ করবে। কি ভালো হবে, কি আঙ্গিক হবে, সেগুলা নিশ্চয়ই আবার অনেকে আছে, সেখানে সর্বসম্মতি ক্রমে সেটা গৃহীত হবে, অসুবিধা কিছু নেই। তো যেটা হচ্ছে হুগলির টাইমটা আমরা বলেছিলাম, তখন প্রস্তাব ছিল যারা পূর্বী সমন্বয় মঞ্চের ইয়েতে হোক সভাটা, আর আহ্বানটা হোক আদিবাসী পূর্বী সমাজ। আদিবাসী পূর্বী সমাজ ডাকিছে, কিন্তু পূর্বী সমন্বয় পরিচালনা যদি অবশ্য আদিবাসী পূর্বী সমাজ এই সভাটা করেছে, মিথ্যা কথা তো বলে লাভ নেই। পূর্বী সমন্বয় মঞ্চে ভূমিকা সেখানে ছিল না, যেটা ছিল না সেটা ছিল না, নতুন করে বলা হয়েছে আদিবাসী পূর্বী সমাজই সম্পূর্ণরূপে করেছে। এবং এত বড় সমাবেশ করার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং জোহার জানাই। কারণ আমাদের পূর্বী সমাজের ভূমিকা সেখানে ছিল না, যদিও আমাদের কাছ থেকে বৈধতা আমরা যাতে করেছি। আমরা প্রত্যেকটা মিটিংয়ে, আমি তার আগে যতগুলো আমার সভা আছে প্রত্যেকটা সবাই বলছি যে মুক্তারে ফুলগুলি যেতে হবে 8-9-10 ফুলগুলি যেতে হবে, ফুলগুলি ট্রেনে যেতে হবে। আমার নিজের গ্রাম থেকে গাড়িগুলো, পাশের গ্রাম থেকে বাসের লোকগুলো আমরা ফুলগুলি যাবো। কিন্তু আমরা সেভাবে যেটা অ্যাক্টিভলি হওয়া, যেটা করি সেটা আমরা কতটা করতে পারিনি, 100% করতে পারিনি, কিন্তু আমার সহযোগিতার হাত পাওয়া হয়েছিল। এবং সেই জায়গায় কিন্তু প্রথম দিন যখন যাই, আমরা অনেকে ছিল, তো সেখানে আমরা বসছিলাম মঞ্চে। সেখানে আমাদের নেপাল ছিলেন, ঝাড়খণ্ডের অনেক নেতৃত্ব ছিল, অভিজ্ঞতা ছিলেন, ঝাড়খণ্ডে যিনি পরিচালনা করছিলেন অ্যাঙ্কার মুভমেন্ট দাদা বক্তব্য রাখেন কিনা, বক্তব্য এখন আর দাদার সঙ্গে আলোচনা করি, তারপরে বক্তব্য রাখেন। কিন্তু কালকে খোলা হচ্ছে বক্তব্য, তখন 10টা 10:30 বেজেছিলাম, কিন্তু সেরকম আলোচনা কিছু হয়নি। তারপরে কোনো আলোচনা হয়নি, তারপরে সেদিন তো প্রকাশের সমাবেশ, আমি যখন মন্ত্রী গেলাম তখন বসলাম, বাকি সমস্ত নেতৃত্ব বসে সেখানে মঞ্চে অংশগ্রহণ করি। কিন্তু আলটিমেটলি ওনারা রিজলিউশন আদিবাসী পূর্বী সমাজের তরফ থেকে ওনারা করে নিয়েছেন, সিদ্ধান্ত গ্রহণ করে নিয়েছেন।
আমি সেটা অযোধ্যা ঘোষণা করি। তো মঞ্চে আমি নিজে ছিলাম ইনভাইট হিসাবে বলতে পারো, বা সেখানে মধ্যে থাকা, কিন্তু ওই রিজলিউশনটা একান্তই আদিবাসী কর্মী সমাজের সিদ্ধান্ত, সেখানে আমাদের কোনো বক্তব্য থাকার কোনো কথা নয়। আচ্ছা, আর আমরা মোটামুটি আলোচনার একটা শেষ দিকে চলে আসছি। তো যেটা আমরা প্রত্যেককে যোজনার কাছে আমরা গেছি, যোজনার কাছে সবাইকেই আমরা এটা প্রশ্নটা রাখছি। তো তোমার কাছেও আমরা সেই একই প্রশ্ন রাখবো যে আগামী 10 বছরে তুমি কুর্মী সমাজকে ঠিক কোন জায়গায় দেখতে চাও এবং কিভাবে বা সেটা আসিল? আগামী 10 বছরে এখন ব্যাপারটা আছে যে 10 বছরে আমি তো নিজেকে আমি চাইছি ওই 10 বছর পরে মানে কি বলবো আমার যেন ন্যায় লাগতে পারি, আমি লোকের সঙ্গে হয় বিধানসভায় কিংবা লোকসভায় যেন ন্যায়টা লাগতে পারি, কথাটা বলতে পারি। কারণ আমি দেড় দিন ভুল করেছি, আলাদা পিলারায় জড়ে ঝোপে ঝাড়ে জঙ্গলে দেড় ভুল করেছি। আমি তো চাইবো জনগণ সমাজের লোককে তো বলে দাঁড়া তোর জন্য জীবন কিন্তু ভোট দেবো না, আমি ভোটে দাঁড়াচ্ছি আমার যেমন টাকা আছে দুঃখের বেশি 2021 সালে। তো আমি চাইছি আমি হয় কলকাতা করবো কিংবা দিল্লি করবো, তাদের ভোট দেওয়ার দমের সঙ্গে করতে হবে। আগামী 10 বছর আমি দুটার কোনো একটা জায়গায় যাতে করছি, হয়তো রাত আটা না আমি কোনো পার্টির ধারে যাবো, পরিষ্কার কথা আজকে আমার যাতে হবে যেন কোনো প্রকারে যে আমি এখানে ভুলটা করবো। ফলে আমি 15 দিন থাকবো, বিধায়ক বলে 15 দিন থাকবো, 15 দিনই ভুল করবো, আমি ভর্তি রিজাইন দিয়ে। আর যদি কোনো বিধায়ক সাংসদ হই ওই দিনা 15 থাকবো, ভুল করবো, একটা অধিবেশন দুটো ভুল করে আমি রিজাইন ঘর চলে আসবো। পারলে ভালো, নাই পারলে ছাড়বি, রইলে ধরে চললে বলে। আর আগামী 10 বছরে চাইবো যে কুর্মী সেনারা পড়াশোনা করে শিক্ষিত হোক। ভারতবর্ষের যে 3টা সিস্টেম রয়েছে, জুডিশিয়ারি আর হচ্ছে বলে পার্লামেন্টারি আর হচ্ছে এক্সিকিউটিভ, তাই তো 3টার কাম হয়। হ্যাঁ 3টা কাম হয় তো, 3টা কামই পুরো দেশটাকে পুরো করে ডিজাস্টার করে। তাহলে আমি চাইবো এক্সিকিউটিভে আমাদের কুর্মী সেনারা শিক্ষিত হয়ে যাক, ওরা কাগজপত্র বলে ঘাটে কথা দেখাক যে এটা অধিকার এটা, পার্লামেন্টারি জায়গায় যাক আমাদের কুর্মী সেনা, ঠিক আছে। আর জুডিশিয়ারিতে যাক, জুডিশিয়ারিতে যাক কুর্মী সেনা যাক, জুডিশিয়ারিতে যাক, না তার মিথ্যা মামলাটার বিচারগুলো ভালো হলো, অন্যায় করা হয়েছে, ঠিক আছে। তো আমরা চাইবো এবং চাইবো আমার আগামী 10 বছরের মধ্যে কুর্মী সমাজ যেন নেশামুক্ত সমাজ হয়, ঠিক আছে। মোটামুটি হায়দ্রাবাদী মদবাড়ি সংখ্যা কমে যায়, আমি কিছু নিজের সংখ্যা যেন কমে, স্কুল যাওয়ার ছানার সংখ্যা যেন বাড়ে, আর কোনো বিটিছানাকে মায়ের খানাকে ফোন দিয়ে বেহা দেবে না, আর বিটিছানা বলে ফোন দিয়ে লোকের সঙ্গে বেহা হবে না বাছাড়া, ঠিক আছে। আর আমাদের ওই মামন ঠাকুরটাকে ওরা বেহা করে সাথে থাকবে, ঠিক আছে, কিন্তু বেহা হতো বেহা ওরা না বেহা হবে না, যেটা বন্ধ করতে হবে। আর নিজের ঠাকুরকে ভালো করে নিজে করো, নিজের যে ধর্মাচরণ রয়েছে আমরা প্রকৃতি পূজারি, গাছপালা পাহাড় নদী পাথর এগুলো পূজা পাশা গুলো করো আছে, আর লোকের যেগুলো লোক করছে এগুলো পরবে নাচো গাও ভর্তি করে আনন্দ করো, কিন্তু ওইখানে মাত্রায় হবে না। কারণ যে যার ধর্ম সেটার করো, ঠিক আছে, ধর্ম যে যার উৎসব সবার আমাদের পরবেও আসুন, আমরাও যাবো ওদের পরবে, অসুবিধা কিছু নেই, কিন্তু আমাদের নিজেরটা যেন আমাদের গুলো যেন অনাদর নাই নষ্ট হয়। এবং আমাদের চাইবো আমি যে ভাষায় ভুল করছি ভেবে আছি, আমি যেন আগামী 10 বছরের মধ্যে কুরবানিটা পুরাই যেমন ওইটা হয়ে যায় আগামী 2-3 বছরের মধ্যে। আজকে আমাদের এই আলোচনাটা আমরা এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে টাইমটা দেওয়ার জন্য। ঠিক আছে, টাইম দেওয়ার অনেক ধন্যবাদ। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রশ্নটা হয়ে গেল ঝাড়গ্রাম লোকসভা নিয়ে, ঠিক আছে, ঘরের লোককে কাকে ভোটটা দিতে হবে এটা এখন আমি চিন্তা করি জায়গায় পড়ে গেছি। ঠিক আছে, চলুন, ঠিক আছে, আমরা আছি আন্দোলনে সবাই একসঙ্গে জোয়ার